হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা এইচএসের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আলোচনা করব। মানে আজকে যে কোনো একটি নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। এবার আলোচনা বলতে একটি নির্দিষ্ট চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ওকে, এবার কোয়েশ্চেন বলতে মূলত যে কোয়েশ্চেনগুলো আমরা করব সেগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন ও ম্যাথসগুলো। তার কারণটা বলি, যেগুলো থিওরি থাকে যে কাকে বলে বা দেখাও যে এই টাইপের জিনিস আমরা মেনলি কোথায় পেয়ে যাব, টেক্সট বইয়ে পেয়ে যাব যে কাকে বলে সংজ্ঞা টঙ্গা। বাট সমস্যা কোথায় হয়, সেই শর্ট কোয়েশ্চেনে এবং ম্যাথসগুলোতে। তো আমি মেনলি এই দুটো জায়গাতে ফোকাস করব। ওকে, তাহলে আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। মানে আলোর প্রতিসরণ নিয়ে আজকের এই ভিডিওটা হবে। আলোর প্রতিসরণের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসার, মূলত শর্ট কোয়েশ্চেন ও ম্যাথস নিয়ে আলোচনা করব। সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে যেগুলো করে নিলে আমাদের এইচএসে প্রচুর হেল্প হবে। ওকে, আর এরপরে যে সমস্ত ভিডিওগুলো আসবে সাজেশনের সেগুলো এইরকমই চ্যাপ্টার ওয়াইজ আসবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ভিডিও করা হবে। এবার হয়তো কোনো চ্যাপ্টারে দুটো ভিডিও লাগতে পারে, কোনো তিনটে, কোনোতে একটা, সেটা ডিপেন্ড করছে সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন সংখ্যার ওপর। ওকে, তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো সবাই লিখে দিই আলোর প্রতিসরণ। চলো, তো প্রথমে কিছু শর্ট কোয়েশ্চেন করে নিই, তারপরে 2 নম্বর কোয়েশ্চেনে আসছি। ওকে, তো প্রথম কোয়েশ্চেনটা দেখো। প্রথম কোয়েশ্চেনটা বলছে, স্যার আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন অপরিবর্তিত থাকে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বেগ, তীব্রতা। চলো আগে পজ করে কোয়েশ্চেনটা লিখে নিই। আচ্ছা, লেখা হয়েছে, নিজের আগে উত্তরটা ভাবো কি হবে। অবশ্যই কম্পাঙ্ক। মনে রাখবি, আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এক অপেক্ষা বেশি হয় কেন? তো চলো প্রুভ করা যাক। আগে পজ করে কোয়েশ্চেনটা লিখে যাক। ওকে, চলো এবার স্যার পরম প্রতিসরাঙ্ক এর রাশিমালাকে একটু লিখি। মনে রাখবা পরম প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি। ভালো করে বক্স দিয়ে ঘিরে রাখো, কারণ এইটা এক্সপ্রেশনটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। মিউ সমান সি বাই ভি, যেখানে মিউটা তো পরম প্রতিসরাঙ্ক, সিটা কি শূন্য মাধ্যম আলোর বেগ, আর ভি সমান নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। মানে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের কথা বলছি সে জল হতে পারে, তোমার কাঁচ হতে পারে, পারদ হতে পারে, যা ইচ্ছা তাই, তুমি যে মাধ্যমের কথা বলছো সেই মাধ্যমের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার একটা বিষয় বলো, আলোর ম্যাক্সিমাম স্পিড কোথায়? শূন্য মাধ্যমে। হ্যাঁ কি না? শূন্য মাধ্যম ছাড়া তুমি যে কোনো মাধ্যমেই নাও আলোর স্পিড কম হবে, তাই তো? ওই 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের চেয়ে কম হবে। তাহলে আমরা এটা বলতে পারি না যে শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সি অবশ্যই ভি এর থেকে বেশি হবে। হ্যাঁ কি না? কারণ ভিটা কি ওই মাধ্যমে বেগ, আর মাধ্যমিক তো বেগটা একটু স্লো হবেই, তাই না, শূন্য মাধ্যমের থেকে। তাহলে অবশ্যই সিটা ভি এর থেকে বড়। এবার স্যার সি বড়, ভি ছোট, হ্যাঁ কি না? তাহলে ওপরে বড়, নিচে ছোট, তাহলে ভাগফল কি একের চেয়ে অবশ্যই বেশি। তাহলে সি বাই ভি গ্রেটার 1, মানে কি মিউ গ্রেটার 1। অতএব ডিরেক্ট লিখে দিতে পারি মিউ গ্রেটার 1। ঠিক আছে, আচ্ছা তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন, এটাকে উল্টোভাবেও দিতে পারি, সে একই জিনিস, যে দেখাও যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক একের চেয়ে কম হতে পারে না। স্বাভাবিক হবে না, তুমি নিজে থেকেই ভাবো। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সি গ্রেটার ভি, তাহলে মিউ কি একের চেয়ে অলওয়েজ বেশি। মিনিমাম কি হতে পারে মিউর মান? 1। কখন বলো তো? যদি যে মাধ্যমের কথা বলছো সেটাকে যদি শূন্য মাধ্যম না, মনে করো তুমি শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বের করতে চাই। চলো একটা শর্ট কোয়েশ্চেন এখানে হয়ে গেল। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মানে অবশ্যই পরম প্রতিসরাঙ্ক কত শূন্য মাধ্যমের, বলো। মিউ সমান তাহলে কি হবে? সি তো সূত্র লিখে দিতে হয়। ভি মানে কি যে মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ। তো স্যার সেই মাধ্যমে আলোর বেগ কত হয়? অবশ্যই সি, তাই না? অবশ্যই সি মানে কত এখানে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, সি। তো স্যার শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সি, তাহলে কত হলো? 1। এটাও একটা শর্ট কোয়েশ্চেন, মনে রাখিও। তাহলে সি শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? 1। ওকে, তাহলে সবচেয়ে যেটা ভি এর মান ম্যাক্সিমাম এটাই তো হতে পারে, হ্যাঁ কি না? তাহলে কাটাকাটি করলে কত? 1। তার মানেটা কি? মিউ এর মান একের চেয়ে কম হতে পারে না। মাথায় ঢুকলো? এটাই মিউ এর কি মিনিমাম মান, তার কারণটা কি? ভি এর ম্যাক্সিমাম মান, তাই না? তো এটা আমরা মনে রাখবো। তাহলে একের চেয়ে কম হতে পারে না। আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়? প্রথম পরম প্রতিসরাঙ্ক 1। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, শর্ট কোশ্চেন এবার চেয়ে নিতে পারে যে শূন্য মাধ্যম যে কোনো মাধ্যমের ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্ক বা যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এক অপেক্ষা ক্ষুদ্রতর হয়, সত্য না মিথ্যে? তাহলে অবশ্যই মিথ্যে।
ঠিক আছে, কারণ একের চেয়ে কম হতে পারে না, দেখিয়ে দিলাম। সবচেয়ে মিনিমাম কত হতে পারে? 1। তবুও কার জন্য? শূন্য মাধ্যমের ক্ষেত্রে। ওকে, চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। চলো এই কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? যদি শুধুমাত্র প্রতিসরাঙ্ক বলে তার মানে বুঝে নিও পরম প্রতিসরাঙ্কের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কারো সাপেক্ষে না বলে। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্ক কত। চলো পজ করে ট্রাই করো। আচ্ছা চলো, করেছো? মিলিয়ে নাও। মিউ সমান কি বলো? c/v। হ্যাঁ কি না? সি মানে কি? শূন্য মাধ্যম আলোর বেগ, বসিয়ে দাও। আচ্ছা, আর ভি মানে কি? যে মাধ্যমের কথা বলছি, তো ওই মাধ্যমে আলোর বেগ কোন একটা মাধ্যমে কত? 2 × 10⁸। তাহলে কাটাকাটি করেন, তাহলে কত? 1.5। এটা হয়ে গেল উত্তর। বুঝতে পারলাম? ওকে চলো পরের কোয়েশ্চেন। চলো এটা হয়ে গেল। চলো এই কোয়েশ্চেনটা করার চেষ্টা করো তো। 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? চলো পজ করে ট্রাই করো, দেখা যাক। ওকে ঠিক আছে, কারণ মাধ্যম চেঞ্জ হলে কি চেঞ্জ হয় স্যার? তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, মনে রাখবো। আচ্ছা আমি একটা সূত্র বলে দিচ্ছি, ভি সমান এন ল্যামডা। এই সূত্রটা একটু মনে রাখিও। ভি মানে কি? বেগ। এখানে কোনো মাধ্যম টাধ্যম নেই, নর্মালি ভি মানে কি? বেগ। এই সম্পর্কটা মনে রাখিও। ভি মানে বেগ, এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তো তরঙ্গ দৈর্ঘ্য, লিখতে গেলাম না, তুমি লিখে দিও। ভি মানে বেগ, ঠিক আছে, অবশ্যই এখানে আলোর কথা বলে আলোর বেগ। এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার স্যার এন তো কনস্ট্যান্ট থাকে, কোনো একটা মাধ্যম চেঞ্জ করো তাহলে কি এন কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? স্যার যেহেতু বেগ কি হয়, মনে করো লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে বেগ কি? স্লো হয়ে যাবে, তাই না? তার মানে ল্যামডা কি? কমে যাবে। তার মানে ভি আর ল্যামডা চেঞ্জ হয় কিন্তু এন কনস্ট্যান্ট থাকে, মনে রাখিও। আচ্ছা চলো তাহলে এটা কি করে করবা? চলো করা যাক। মিউ সমান কি বলো? c/v, হ্যাঁ কি না? এক্ষুনি কি বললাম? ভি সমান এন ল্যামডা। তাহলে ভি মানে এই ভি এর কথা এখানে বলছি না, যে কোনো বেগের কথা বলছি। ওকে, তাহলে এন × ল্যামডা লিখে দিলাম, ঠিক আছে। এবার একটা বিষয় বলো, ভালো করে বোঝার চেষ্টা করে। একটা আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করছে, তাহলে স্যার এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল, ভালো করে বোঝার চেষ্টা করিও। কি কনস্ট্যান্ট থাকবে? কম্পাঙ্ক। তাহলে এই মাধ্যমে বেগ সি ধরে নাও, শূন্য মাধ্যম, আর এই যে মাধ্যমে যাচ্ছে এই মাধ্যমে বেগ ভি। তাহলে এই মাধ্যমে এন কম্পাঙ্ক, এই মাধ্যমে কম্পাঙ্ক এন, তাহলে এন ল্যামডা। কিন্তু স্যার কি, যেহেতু বেগ যদি এটা ঘন মাধ্যম হয়, বেগ কি? অবশ্যই স্লো হয়ে যাবে, হ্যাঁ কি না? বেগ স্লো হয়ে যাবে। চলো এটাকে আমি জানি না, তাহলে বেগ চেঞ্জ হলে কি চেঞ্জ হবে? অবশ্যই ল্যামডা চেঞ্জ হবে। তাহলে স্যার ল্যামডা ড্যাশ ধরে নিলাম, আমাকে এটাই তো চেয়েছে, এন কেটে গেল। অর্থাৎ ল্যামডা ড্যাশ সমান কি বলো? ল্যামডা/মিউ। ল্যামডার মান কত বলো? 6000 অ্যাংস্ট্রমই রাখলাম, ঝামেলা করতে গেলাম না। আর এটা কত স্যার? 1.5। তাহলে 4×6 কত? তাহলে 4, তাহলে 4000 অ্যাংস্ট্রম হয়ে যাবে। মাথায় ঢুকলো? মনে রাখবে, যেহেতু কম্পাঙ্ক তো অপরিবর্তিত, আর ভি সমান এন ল্যামডা জানা আছে, এই ভি মানে এই ভি ভাববে না, আবার ভি মানে বেগ, বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটাকে এন ল্যামডা বলে দিলাম, এটাকে এন ল্যামডা ড্যাশ বলে দিলাম, এন তো কনস্ট্যান্ট, কাটাকাটি করো চলে আসবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাই। চলো পরের কোয়েশ্চেন, চলো কি বলছি দেখো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তো চলো করা যাক, লিখে দিয়েছি। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, পরম নয় অবশ্যই। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাই স্যার আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তুমি লিখতেও পারো এ মাধ্যমের বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একই কথা, ঠিক আছে। কারণ সাপেক্ষে যখন বলবো দুটো মাধ্যমকে কেন্দ্র করে, তখন বিষয়টা আপেক্ষিক হয়ে গেল। তাহলে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক লিখতে পারো, বা প্রতিসরাঙ্ক লিখো ডিরেক্ট, এটাই বেশি বেটার। আচ্ছা, প্রতিসরাঙ্ক এ মিউ বি সমান কি হয় দেখো, ভালো করে একটা জিনিস দেখো, ভালো করে একটা বিষয় বলি স্যার, লেখার পদ্ধতিটা একটু দেখিও। যার সাপেক্ষে সে বাম দিকে, যার সে ডান দিকে। আর একবার রিপিট করি, মুখস্থ করে নিও, বুঝে নিও, প্রচুর কাজে লাগবে। যার সাপেক্ষে সে বাম দিকে, যার সে ডান দিকে। এ মাধ্যমের সাপেক্ষে এ কে বাম দিকে, কার? বি মাধ্যমের, তাহলে বি কে ডান দিকে। সমান কি লিখতে হয়? মিউ বি বাই মিউ এ, মানে ডান পাশের পরম প্রতিসরাঙ্ক বাই বাম পাশের পরম প্রতিসরাঙ্ক, ব্যাস এটুকু মনে রাখিও। ডান পাশের মিডিয়ার পরম প্রতিসরাঙ্ক বাই বাম পাশের পরম প্রতিসরাঙ্ক, এটুকু মনে রাখবো। তাহলে এ মিউ বি সমান কি মিউ বি বাই মিউ, এটা কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক কার? এর সাপেক্ষে বি এর। আর এই দুটো কি পরম প্রতিসরাঙ্ক কার? এটা বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এটা এ মাধ্যমের, লিখে দিয়েছি। মিউ বি সমান বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ এ সমান এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। ব্যাস এটুকু লিখলেই যথেষ্ট। আচ্ছা চলো একটু দেখে নাও, এখান থেকে আরেকটা আমি একটু এক্সট্রা সম্পর্ক লিখেছি, ব্যাস এটা আনসার হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আমি আরেকটা পজ করে তোমরা লিখে নিয়েছো তো। ওকে চলো, এখান থেকে আমি আরেকটা একটু এক্সট্রা করাচ্ছি। দেখো মিউ সমান কি? c/v। তাহলে c/, কি লিখতে পারি? বি মাধ্যমে, তাহলে ভিবি বাই কি লিখতে পারি? মিউ মানে কি? c/va। তাহলে ওপরে কি হয়ে গেল? va/vb, হ্যাঁ কি না? এটা করতে পারি, ঠিক আছে। পজ করে লিখে লিখার নাও। আচ্ছা চলো আমি আরেকটা তাহলে সম্পর্ক লিখে দিলাম, এটা একটু মেটাচ্ছি। ওকে আচ্ছা
ব্যাস এই সম্পর্কটা মনে রাখি। এটাও স্যার, এটা এক্সট্রাভাবে বলছি, হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদাভাবে অঙ্ক। এটাও স্যার অনেক সময় কাজে লাগবে, এক্ষুনি করাচ্ছি বুঝতে পারবা। ওকে, এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে, এই জায়গাটা গন্ডগোল করি না, যখন প্রতিসরাঙ্ক তখন এটা ওপরে এটা নিচে, কিন্তু যখন আলোর বেগ তখন এটা ওপরে এটা নিচে, ব্যাস। ঠিক আছে, ভি এ বাই ভিবি, ভি এ হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ, এই মাধ্যমে আলোর বেগ, ভিবি হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। আচ্ছা ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে আসি। যদি এটা বুঝে গেছি, এই অঙ্কটা নিজেরা ট্রাই করব। দেখো, কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 ও 4/3। জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? চলো দেখি, পজ করে ট্রাই করো, দেখি পজ করে ট্রাই করি। হ্যাঁ, আর পরম প্রতিসরাঙ্ক নর্মালি এইভাবে লেখা হয়, বাম পাশে কিছু নেই, শুধু ডান পাশে সেই মিডিয়ামের উল্লেখ করা হয়। আচ্ছা, তাহলে আমি একটু ভাষা দিয়ে একটু বুঝিয়ে ব্যাপারটা করি, হয়েছে পজ করে, চলো ট্রাই করি। স্যার কাঁচ, তাহলে মিউ জি ধরলাম, গ্লাস G4, কত বলেছে? 3/2। ওকে, আর মিউ ডাব্লিউ মানে মিউ ওয়াটার, জলের কত বলেছে স্যার? 4/3। আচ্ছা ঠিক আছে, এটা বলে দিয়েছে। কি বের করতে হবে ভালো করে বলো? জল সাপেক্ষে, তাহলে ডাব্লিউটা আগে, কার? কাঁচের, তাহলে জিটা পরে। মাথায় ঢুকলো? জল সাপেক্ষে, জলটা আগে, জিটা পরে। সূত্র কী হয় স্যার? মিউ জি বাই মিউ এ, কারণ ডান পাশেরটা বাই কি বাম পাশেরটা, এখনই দেখো, ডান পাশেরটা বাই বাম পাশেরটা। মিউ জি মানে কি বসান, মিউ জি মানে কি 3/2, ওকে, বাই মিউ ডাব্লিউ মানে কি 4/3। কাটাকাটি করেন তো, 3 3 9 আর 4 2 8, ব্যাস আনসার হয়ে গেল এটাই। ঠিক আছে, ওকে। আর এখানে আরেকটা জিনিস একটু আমি সাবধান করে দিই, স্যার পরম প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম হতে পারে না, কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক হতে পারে, মনে রাখিও। ঠিক আছে, এই জিনিসটা। ওকে, চলো এর সাথে আর একটা কোয়েশ্চেন করে দিলাম, এটা 7 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, একটু চেঞ্জ করে দিলাম কোয়েশ্চেনটাকে। কি চেঞ্জ করেছি দেখো তো, সেম আছে, বলেছি জল ও কাঁচে আলোর বেগের অনুপাত কত। চলো পজ করে ট্রাই করো দেখি, চলো দেখি। এই তো স্যার, এটার হেল্প নাও, হয়ে যাবে। আচ্ছা চলো, প্রথমে কার? জল। স্যার যেটা আগে বলবে সেটা সবসময় ওপরে রাখবে, গন্ডগোল করবে না। তাহলে জল, তাহলে ভি ডাব্লিউ বাই কি ভি জি, গ্লাস কাঁচ, সমান কি স্যার? দেখো সবসময় কি ব্যস্তানুপাতিক, তাহলে ওপরে কি লিখবো? মিউ জি এর ব্যস্তানুপাতিক, বাই নিচে কি লিখবো? মিউ ডাব্লিউ। মাথায় ঢুকলো ব্যাপারটা? ব্যস্তানুপাতিক, দেখো মিউ বির সামনে ভি এ, মিউ এর সামনে ভিবি, অপোজিট মিউ জি। আচ্ছা চলো, তাহলে মিউ জির ভ্যালু কত? কত স্যার? কাঁচে কত? 3/2, হ্যাঁ কে না? সেটাই আসবে নাকি? 3/2, আর ডাব্লিউর কত স্যার? 4/3, তাহলে কত হলো? 9/8। ঠিক আছে, অতএব কত হয়ে গেল তাহলে স্যার? 9:8, এটা হবে আনসার। অতএব লিখে দেবে ভি ডাব্লিউ ইজ টু ভিজি, অতএব কী হবে স্যার? ভি ডাব্লিউ ইজ টু ভিজি সমান কত? 9:8, এটা হয়ে যাবে। ওকে, চলো চলো এই কোয়েশ্চেনটা দেখো। একটি কাঁচ লেন্সের প্রতিসরাঙ্ক 1.45, সেটিকে কত প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রাখলে আর দেখা যাবে না? কোন একটা কাঁচ লেন্স আছে, তাকে তার প্রতিসরাঙ্ক বলেছে, তাহলে কত মিডিয়ামে রাখলে প্রতিসরাঙ্ক আর দেখা যাবে না? মনে রাখো, এই টাইপের কোয়েশ্চেন যখনই দেখবে যার দেখা যাবে না বা অদৃশ্য হয়ে যাবে, মনে রাখিও যত প্রতিসরাঙ্ক তত প্রতিসরাঙ্কের মাধ্যমেই ডোবাতে হবে, মানে 1.45 এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে ডোবাতে হবে, ব্যাস মনে রাখিও। এইভাবে কোয়েশ্চেন করে, বুঝতে পারলাম? এইভাবে কোয়েশ্চেন করে যে একটি এরকম যে কোনো একটা উপাদান বলে দেবে, এর প্রতিসরাঙ্ক এত, ওই মাধ্যমে প্রবেশ করানোর ফলে বস্তুটিকে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে তার প্রতিসরাঙ্ক কত? ওকে, এটাই হয়ে গেল, তাই তো? ভেরি গুড, চলো পরে কোয়েশ্চেনে যাই। ওকে, বা এর কারণ কি? অদৃশ্য হয়ে গেল তোমার, তাহলে কি বলতে হবে স্যার? যে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যাকে ডোবানো হয়েছে তার প্রতিসরাঙ্কের সমান, এইভাবে কারণটা বলে দেবে। ঠিক আছে, ওকে চলো পরে কোয়েশ্চেন দেখো। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যের কী পরিবর্তন? একটু পজ করে ভাবো, হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে? চলো পজ করে একটু ভাবো। আচ্ছা, আমাকে শুধু ভেবেছ, লিখেছ? ওকে চলো, আমাকে একটা বিষয় বলো। ভি সমান এন ল্যামডা, হ্যাঁ কি না? তাহলে মাধ্যম ক্রস করলে এন তো ফিক্সড, এর মানে কি? যদি ভি কমে ল্যামডা কমবে, ভি বাড়ে ল্যামডা বাড়বে, সে যার রেসপেক্টে ভাববে ভাবো। আচ্ছা বলো স্যার, আলোকরশ্মি লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে বেগ বাড়বে না কমবে? ঘন, তাই তো? বেশি ভিড়, এইভাবে ভাবো, তাহলে কি বেগ কমবে। যদি বেগ কমে তাহলে ল্যামডাকেও কি কমতে হবে, কারণ এন তো ফিক্স। তাহলে কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা লিখে দিও, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। ঠিক আছে, উল্টোটা হলে বৃদ্ধি পেত, মনে রাখিও। লঘু থেকে ঘনতে যাচ্ছে, বেগ হ্রাস পেল, বেগ হ্রাস পাচ্ছে মানে এ তো কনস্ট্যান্ট, তাহলে কাকে হ্রাস পেতে হবে? ল্যামডাকে। অতএব লিখে দিবে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। ওকে চলো পরে কোয়েশ্চেনে, চলো পরে কোয়েশ্চেনটা দেখা যাক কী বলছে। প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ও মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কী? তো চলো লিখে নাও।
সাইন থিটা সি সমান 1/μ, যেখানে থিটা সি কি সংকট কোণ, মিউ সমান মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, চলো লিখে নিও পজ করে, ভালো করে মনে রাখিও। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে পুরো হেল্পফুল হবে। আচ্ছা দেখো, এবার পরের কোয়েশ্চেনে দেখো, এর সাথে সম্পর্কিত একটি মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি হলে ওই মাধ্যমের, দুটো কোয়েশ্চেন একসাথে দিয়েছি, প্রতিসরাঙ্ক আর আলোর বেগ কত। চলো পজ করে নিজেরা ট্রাই করো দেখি। চলো, এরটা তো আশা করছি হয়ে গিয়েছে, যেহেতু লেখা আছে মিউ সমান কি স্যার 1 কি সাইন থিটা সি, সাইন কত বলেছে 30 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে স্যার হাফ মানে উপরে চলে গেলে 2, সাইন থিটা সি কত, সাইন থার্টি কত হাফ উপরে 2। ঠিক আছে, চলো বিয়ের কোয়েশ্চেনটা করো তাহলে। স্যার মিউ মানে কি c/v তো, হ্যাঁ কি না, অতএব ভি সমান কী হবে c/μ, তাই না। অতএব সি মানে কত 3 × 10⁸, মিউ মানে কত 2, তাহলে কত হয়ে গেল 1.5। ঠিক আছে, 1.5 × 10⁸ মিটার/s, ব্যাস আনসার হয়ে গেল। ঠিক আছে, করে নিও। চলো পরের অঙ্কে চলে আসছে। চলো দেখো পরের কোয়েশ্চেনে দেখো কি বলেছে, আলোকবাহী তন্তু আলোর কোন নীতির ওপর কাজ করে। চলো বলো পজ করে, ভাবো নিজেরা। আচ্ছা কি হবে স্যার, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, লিখে দিও আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, ওকে, চলো দেখে নাও পরের কোয়েশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি। চলো লিখো তো পজ করে, ভাবো তো নিজেরা। চলো লিখে নাও উত্তরটা। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন ঘটে স্যার, অবশ্যই আলোকরশ্মি যখন কি ঘটে স্যার, ঘন থেকে কোথায় যায়, ঘন এটা লঘু, যখন ঘন থেকে লঘু মাধ্যমে আপতিত হয় তখন এটা ঘটবে। কখনোই লঘু থেকে ঘনতে এলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না, মনে রাখবে। কখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, যখন ঘন থেকে লঘুতে যাবে। ঠিক আছে, এটা প্রথম। আর একটা কি হতে হবে স্যার, আপতন কোণ, এই যে স্যার যে কোনো আপতিত হচ্ছে এটাকে কি অবশ্যই সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে, হ্যাঁ কি না। কারণ সংকট কোণে কি ঘটে, সংকট কোণে একেবারে ঘেঁষে যায়, তাই না। সংকট কোণে কি ঘটে, ঘেঁষে যায়। তাহলে যদি সংকট কোণের চেয়ে একটু বেশি হয় তাহলে আবার কি ঘেঁষে ওইদিকে না গিয়ে আবার ফেরত আসবে, তাই না। তো এটাই স্যার, আপতন কোণকে অবশ্যই আপতন কোণকে কি হতে হবে স্যার, সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। এই হচ্ছে দুটো শর্ত, ঘন থেকে লঘুতে, আর আপতন কোণকে সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। আচ্ছা চলো পরের কোয়েশ্চেন লিখো, প্রিজমের ন্যূনতম চ্যুতি শর্ত কি। চলো পজ করে ভাবো কি শর্ত স্যার, এই তো স্যার প্রিজম, মনে আছে, দেখে নাও ন্যূনতম চ্যুতির শর্ত কি, এটা I1 লিখেছিলাম, যেটা নির্গত হয় ওটাকে I2 লিখি, হ্যাঁ কি না। ন্যূনতম চ্যুতির শর্ত কি মনে রাখবে, আপতন কোণ মানে এই চিত্র অনুযায়ী I1 সমান কি নির্গমন কোণ, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত, নির্গমন কোণ। ঠিক আছে, পরীক্ষা আসলে এইভাবে লিখে দেবো, চিত্র দেখিয়ে দেবো, তাহলে আরও বেশি বেটার হয়। আপতন কোণ সমান নির্গমন কোণ, যখন এই দুটি কোণ সমান হয় তখন প্রিজমে কি ঘটে, ন্যূনতম চ্যুতি ঘটে। চলো এবার একটা বিষয় বলি, যখনই অঙ্ক প্রিজম দিয়ে থাকবে এবং ন্যূনতম চ্যুতি বলবে, এই কয়েকটা লাইন একটু আমরা মনে রাখবো, তাহলে যে কোনো অঙ্কই করতে পারবো। ন্যূনতম চ্যুতির কি স্যার, I1 সমান I2, চিত্র দেখিয়ে দিয়েছি কোনটা, I1 I2 R1 R2, R1 সমান R2 হয়, আর কি হয় মিউ সমান, ঠিক আছে, মিউ মানে কি, এই তো স্যার প্রিজমের যে প্রতিসরাঙ্ক, সাইন A প্লাস ডেল্টা এম মানে যেটা ন্যূনতম চ্যুতি মিনিমাম, ডেল্টা M/2 সাইন A/2। ঠিক আছে, এটা কি প্রিজম কোণ, হ্যাঁ কি না, এটা হচ্ছে স্যার প্রিজম কোণ। বুঝতে অসুবিধা হলে লিখে দিও প্রিজম কোণ, প্রিজম কোণ লিখে দিও, ওকে। আর যেটা জেনারেল ফর্ম হয় এটা স্যার জেনারেল ফর্ম, এটা ডেল্টা সমান কি হয়, চ্যুতি সমান কত হয়, প্রিজমের ক্ষেত্রে চ্যুতি ডেল্টা সমান কত হয়, I1 + I2 - A, হ্যাঁ কি না। কিন্তু ডেল্টা মিনিমাম কত হবে, কারণ I1 I2 সমান হয়ে যায়, আগেই বলেছি, তাহলে কি 2I1 করতে পারো বা 2I2 করতে পারো, একই বিষয় -A। ঠিক আছে, জেনারেল ফর্ম এটা মনে রাখবো। তো এই কটা লাইন একটু মনে রাখিও যখনই ন্যূনতম চ্যুতি বলবে। এবার চলো ন্যূনতম চ্যুতির অঙ্ক করা যাক। চলো এই অঙ্কটা ট্রাই করো তো কি বলছে, একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে 45 ডিগ্রি কোণে আপতিত হওয়ায় ন্যূনতম চ্যুতি ঘটে। আলোকরশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলো, ন্যূনতম চ্যুতি ঘটলো। ঠিক আছে, বলেছে ন্যূনতম চ্যুতি কোণ কত আর প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত। চলো পজ করে ট্রাই করো, দেখো কি বলেছে স্যার, ডেল্টা এম মানে কি স্যার, এক্ষুনি পড়লাম 2I1 - A, হ্যাঁ কি না, তুমি I2 বলতে পারো, কিছু যায় আসে না। এবার আপতন কোণ কত স্যার 45, 2 × 45 ডিগ্রি, ওকে। স্যার এ কত বলো তো, বলেছে না, হ্যাঁ স্যার ইনডাইরেক্টলি বলেছে, ডিরেক্ট বলেনি। সমবাহু মানে কি, কোণ কত ডিগ্রি হয় 60 ডিগ্রি করে প্রতিটা, তাহলে স্যার 60 ডিগ্রি। তোমাকে ডিরেক্টও বলতে পারে, এইভাবে ইনডিরেক্ট সমবাহু বলতে পারে। তাহলে কত 90 - 60 মানে 30 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। এবার প্রতিসরাঙ্ক বের করো, চলো
এর উত্তর হয়ে গেল প্রতিসরাঙ্ক বের করো তো মিউ সমান কী হয় বলেন, এক্ষুনি পড়লাম সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই কী হয় স্যার সাইন এ বাই টু, হ্যাঁ কি না? চলো মান বসাও, আমি এক লাইনে করে দিচ্ছি। সাইন এ মানে কত, এ মানে কত স্যার 60 প্লাস ডেল্টা এম মানে 30, তাহলে 60 প্লাস 30 90 বাই 2 45, তাহলে সাইন কত 45 ডিগ্রি, ওকে বাই সাইন এ বাই টু, এ মানে কত 60, তাহলে সাইন 30 ডিগ্রি, হ্যাঁ কি না? সাইন 45 মানে কত 1/√2, সাইন 30 মানে কত হাফ, তাহলে 2 ওপরে চলে গেল, তাহলে 2/√2 মানে শুধু √2, কারণ 2টাকে √2 × √2 ভাবতে পারি। ঠিক আছে, দেখে নিও, এগুলো আবার আর ভাবিয়েন না স্যার, এগুলো রুট, এত সুন্দর রুট, দেখে নাও। ওকে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এর সাথে আর একটা কোয়েশ্চেন অ্যাড করে দিই। ঠিক আছে, প্রিজমে আলোর বেগ কত? চলো আলোর বেগ কত প্রিজমে, চলো করো দেখি, এটা পজ করে ট্রাই করো। ঠিক আছে, চলো সেটটা মিউ সমান কি স্যার, এক্ষুনি বললাম c/v, তাহলে v সমান কি হবে স্যার c/μ, c মানে কত 3 × 10⁸, মিউ মানে কত √2, তুমি একটু ক্যালকুলেটারে বসিয়ে দিও, যেটা আনসার আসবে সেটাই মিটার/সেকেন্ড। ঠিক আছে, একটু বসিয়ে নিও। ওকে, চলো এই অঙ্কটা পজ করে ট্রাই করো তো। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, প্রিজমটিকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম চ্যুতি কোণ হয় 30 ডিগ্রি, তরলের সাপেক্ষে প্রিজমের উপাদানের সংকট কোণ কত? চলো পজ করে ট্রাই করো দেখি। ওকে, চলো মিলিয়ে নাও। স্যার আগে বলো সংকট কোণ চেয়েছে, মানে সূত্র কি সাইন 83 সমান কি 1/μ, হ্যাঁ কি না? তাহলে আমাকে মিউ জানতে হবে, যখনই সংকট কোণ এই দৃশ্য চোখে নিয়ে আসবা মিউ জানতে হবে। মিউর সাথে ন্যূনতম চ্যুতির কোনো সম্পর্ক জানা আছে? অবশ্যই জানা আছে, সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই কী হয় স্যার সাইন এ বাই টু। দেখো তো আশা করছি সব মান বলে দিয়েছে। সাইন এর ভ্যালু কত, প্রতিসারক কোণ 60 ডিগ্রি, ডেল্টা মিনিমাম কত স্যার 30 ডিগ্রি, বাই কত 2, হ্যাঁ কি না? আর সাইন কত a/2 মানে 60 ডিগ্রি বাই 2, না কথা সেটাই স্যার যেটা আসছিল 90/2 মানে সাইন 45, তাহলে এটা কত এসেছিল মনে আছে √2, এর আগে অঙ্ক করলাম দেখো এটাই তো ছিল বোধহয় √2 এসেছিল। তাহলে বলেন স্যার সাইন 83 সমান কত হবে, তাহলে মিউ সমান 1/√2, তাহলে 1/√2 বসালাম। স্যার সাইন কততে 1/√2 হয়? অবশ্যই 45, তাহলে আনসার হয়ে গেল। ঠিক আছে, চলো চেক করে নিও। চলো একটু ঘুরিয়ে দিলাম, এই কোয়েশ্চেনটা করো তো, একই কোয়েশ্চেন। কোনো মাধ্যমে আলোর বেগ এত মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের সংকট কোণ কত? চলো পজ করে ট্রাই করো তো, চলো পজ করে ট্রাই করো, কত আসছে? আচ্ছা মিলিয়ে নাও। স্যার সংকট কোণ মানে কি সাইন 83 1/μ, তাহলে আমাকে মিউ জানতে হবে, মিউ মানে কি c/v, তো তাহলে এখানে c/v, তাহলে উল্টে গেলে কি v/c হয়ে গেল, c/v তো মিউ মানে কি বসাও না c/v, তাহলে উল্টে গেলে কি v/c, মান বসাও। v এর মান কত 1.5 10⁸, c এর মান কত 3 × 10⁸, কাটাকাটি করলে কত আসছে হাফ, তাহলে থিটা সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। ঠিক আছে, উল্টোভাবে চাইতে পারতো কোনো মাধ্যমে সংকট কোণ এটা, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত, তাহলে সাইন 83 মিউ পেয়ে যেতে, মিউ মানে কি c/v পেয়ে যেতে। ঠিক আছে, ওকে চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো পরের কোয়েশ্চেনে দেখো, একটি প্রিজমের মধ্য দিয়ে আলোর চ্যুতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, একটু লিখে নিও, আপতন কোণ, প্রিজম কোণ, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য, একটু লিখে নেবে। ঠিক আছে, চলো এইভাবে এসে একটা প্রুফ দিয়ে দিতে পারে, লেখচিত্র সাহায্যে ন্যূনতম চ্যুতির শর্তটি প্রমাণ করো। ন্যূনতম চ্যুতির শর্ত কি মানে আপতন কোণ, ঠিক আছে, সমান কি হয় নির্গমন কোণ, হ্যাঁ কি না? তো এটাকে লেখচিত্র সাহায্যে প্রুফ করতে পারে। তো আমি যদি লেখচিত্রটা অঙ্কন করি তাহলে এইরকম একটা লেখচিত্র হয়, মানে কি স্যার প্রথমে চ্যুতিকোণ বেশি ছিল, আপতন কোণ বাড়লে চ্যুতিকোণ কমতে 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 মিনিমাম হয়, আবার কি স্যার চ্যুতিকোণ আবার কি বাড়তে থাকে। এ পাশে চ্যুতিকোণ, এটা পরে আসবা, আগে চিত্রটা আঁকো, এ পাশে চ্যুতিকোণ, এ পাশে আপতন কোণ, তাহলে আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে দেখো প্রথমে চ্যুতিকোণ কমছে, এক জায়গায় একদম মিনিমাম হচ্ছে, আবার কি বাড়ছে, তাহলে কোথায় মিনিমাম চ্যুতিকোণ হচ্ছে? এই তো স্যার এটা, এই তো স্যার এটা ডেল্টা মিনিমাম, হ্যাঁ কি না? এই যে স্যার এখানে তাহলে কি আয়ন I2 সমান হচ্ছে, হ্যাঁ কি না? এখানে কি আপতন কোণ সমান হয়, এই আমাকে আয়ন সমান I2 প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম ন্যূনতম চ্যুতি কোণটা এই তো স্যার, হ্যাঁ কি না? আচ্ছা কি করে প্রুফ করবো, এক কাজ করো, আগে চিত্রটা আঁকা হয়েছে, ওকে দেখো চিত্রটা একটা যে কোনো একটা রেখা নিয়ে নাও, AB নিয়ে নিলাম, চলো এটা এটা বি, যে কোনো একটা রেখা নিয়ে নিলাম AB। এবার স্যার এই পয়েন্টের বলো একটা স্থানাঙ্ক হবে কি হবে না? স্থানাঙ্ক কী করে বের করতে হয়, এক্স ওয়াই, হ্যাঁ কি না? আচ্ছা চলো এক কাজ করলাম, এটাকে I1 ভেবে নিলাম আর এটাকে ডেল্টা ভেবে নিলাম, তাহলে এর এটা কী হবে I1, কি ডেল্টা, কার বুঝতে অসুবিধা দেখে নাও,
A1 এটা কি হবে স্যার, এর স্থানাঙ্ক কত হবে I1 আর কত এটা ডেল্টা। স্যার এর স্থানাঙ্ক কত হবে একটু বলো তো, চলো এটাকে I2 ধরলাম। ওই তো স্যার আপতন আর নির্গমন কোণ, কেন বলে দিচ্ছি দেখো, এটাকে I2, এর স্থানাঙ্ক কত হবে I2 ডেল্টা, যেহেতু ডেল্টা ফিক্স দেখো এটা আর এটা কি ফিক্স, তাহলে B সমান কী হয়ে যাবে I2 ডেল্টা। ঠিক আছে, দেখে নাও। ওকে, এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসবে, স্যার এখানে এরকম কেন ঘটলো স্যার, I1 ও ডেল্টা I2 তো কেন ডেল্টা হলো। আমি জাস্ট একটু হেল্প করে দিই, এখন বিস্তারিত আমি যাব না এসে, তবু জাস্ট বলে দিই মেন জিনিসটা। স্যার মনে আছে আশা করছি চিত্রটা, এটা I1 এটা I2, হ্যাঁ কি না। একটা বিষয় বলো, আলোক রশ্মি যদি এইভাবে যায় তাহলে আপতন কোণ I1 নির্গমন কোণ I2, তাহলে একটা চ্যুতি ঘটবে, হ্যাঁ কি না। এক কাজ করো, আলোক রশ্মিকে অপোজিটে পাঠাও, আলোক রশ্মিকে এই সাইডে পাঠাও, তাহলে কি স্যার সেই পরিমাণই চ্যুতি ঘটবে। কিন্তু এখানে আপতন কোণ কোনটা I2, তার মানে কি এই কোণের জন্য চ্যুতি সেম, আবার এই কোণের জন্য চ্যুতি সেম, মানে আমি এমন দুটো ভ্যালু পাচ্ছি যেখানের চ্যুতির মান একটাই হচ্ছে, তার জন্য স্যার চ্যুতিটা সেম I1 এর জন্য I2 এর জন্য। আচ্ছা, এবার একটা বিষয় বলো, ন্যূনতম চ্যুতি কোথায় ঘটেছে, এই তো স্যার এখানে নয়, এটা তো ন্যূনতম চ্যুতি, তাই না, হ্যাঁ কি না। আচ্ছা একটা বিষয় বলো তো স্যার, যত নিচে নামবে, ভালো করে দেখো, আমি এটা আঁকার দরকার নেই, এবার যেটা আঁকছি বোঝানোর জন্য, স্যার যত নিচে নামছে একটা ভালো করে দেখো তো, এই দৈর্ঘ্য কমছে কি কমছে না, অবশ্যই কমছে। এই তো স্যার এই দৈর্ঘ্য কি কমছে কমছে কমছে, এই পয়েন্টে এই দৈর্ঘ্য কত 0, আর এখানেই তো ন্যূনতম চ্যুতি ঘটেছে, হ্যাঁ কিনা, এটাই তো ন্যূনতম চ্যুতির মান, তাই তো। অতএব কি লিখতে পারি, এবি রেখার দৈর্ঘ্য আগে লিখে দাও। এবি রেখার দৈর্ঘ্য কত হবে বলো তো, এবি রেখার দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা কত, এটা এই দৈর্ঘ্যটা তো এটা, হ্যাঁ কি না। এই দৈর্ঘ্য কত হবে, এটা I2 এটা I1, তাহলে এই টোটালটা কত হবে I2 I1। আর একবার রিপিট করি, এটা I2 এটা I1, তাহলে এটা কত হবে I2 I1, তাহলে এবি রেখার দৈর্ঘ্য I2 I1, হ্যাঁ কি না। আচ্ছা, ডেল সমান ডেল এম হবে, মানে কি ন্যূনতম চ্যুতি, ডেল মানে চ্যুতিটা কি ন্যূনতম হবে যদি কি হয় স্যার, এবি রেখার দৈর্ঘ্য কত হয় 0, এই পয়েন্টে তো চ্যুতি হচ্ছে, তাহলে এই পয়েন্টে কি এবি রেখার দৈর্ঘ্য 0, তাহলে এবি সমান 0 হয়। এবির মান বসিয়ে দাও, এবির মান কত I1 I2 বা I2 I, আচ্ছা I2 I1 বসো, I2 I1, হ্যাঁ কেনা। তাহলে স্যার I2 I1 মানে কি I1 সমান I2, ব্যাস প্রুফ হয়ে গেল। বুঝতে পারলাম তো, মেন কাজ এটাই, এই এবির দৈর্ঘ্যকে 0 করলাম, ঠিক আছে। ডেল সমান ডেল এম হলে মানে কি চ্যুতিটা যখন ন্যূনতম হবে, ঠিক আছে। আচ্ছা তুমি ভাষা দিয়ে লিখতে পারো, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এবি সমান 0 হয়, অতএব ঠিক আছে। ওকে চলো, হ্যাঁ আর একটা বিষয়, এখান থেকে শুধুমাত্র তোমাকে লেখচিত্র আঁকতে বলতে পারি, যে আপতন কোণের সাথে ন্যূনতম চিত্রে লেখচিত্র অঙ্কন করো, তাহলে তুমি শুধুমাত্র কি করবা, সেম যা আছে সব করে দেবা, ব্যাস, ঠিক আছে। শুধু মানে প্রমাণটা করবা না, শুধু লেখচিত্রটা আঁকলেই হবে। এবি দৈর্ঘ্য দিতেও পারো না দিতে পারো, কিছু যায় আসে না, ঠিক আছে। দেখে নাও, শুধু এই লেখচিত্রটা আঁকলেই হয়, ওকে। এবিটাকে নাও বোঝাতে পারো, আমার দরকার নেই এবি, দেখো এটাকে নাও দিলেও কিচ্ছু যায় আসে না, ব্যাস এটুকু দেখিয়ে দেবে। শুধুমাত্র যদি লেখচিত্র ইসের চায়, কি বলে যে ন্যূনতম চিত্রের লেখচিত্র অঙ্কন করতে বলে, ব্যাস এটুকু দেখিয়ে দেবে, তাহলেই যথেষ্ট, ওকে। চলো এই অঙ্কটা ট্রাই করো তো। একটি কাঁচের ফলকের বেধ টি, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ এবং শূন্য মাধ্যমে আলোর বেগ সি, ফলকটি অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। চলো পজ করে ট্রাই করে দেখি, আমি একটু চিত্র সহকারে আঁকি তাহলে বুঝতে পারবো, চিত্র আঁকার দরকার নেই এক্সামে। আচ্ছা এর বেধ টি বলে দিয়েছে, ঠিক আছে। আলোক রশ্মি স্যার এলো, একে ক্রস করবে, তাহলে এখান থেকে এখান যেতে কত সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু জাস্ট একটু হেল্প করছি, সময় মানে কি হয় বলো, সময় মানে মনে আছে সরণ বাই বেগ, হ্যাঁ কি না, এটাই তো সময়। আরে টি সমান কি এস বাই ভি নয়, হ্যাঁ কি না। টি সমান কি এস বাই ভি, এস সমান ভিটি সে যেভাবে বলো, সময় মানে কি সরণ বাই বেগ, তাই না। সরণ দেখো, তাহলে এখান থেকে এখান যেতে কতটা সরণ হয়েছে, এতটা, ওটাই কত বেধ টি। এখানে টিটাকে সময় ভাববে না, আরও একবার সাবধান করে দিচ্ছি, এখানে সময়টাকে, আচ্ছা ঠিক আছে আমি এটা মিটিয়ে দিচ্ছি, ঝামেলা শেষ। সময় মানে কি সরণ বাই বেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে এখান যাবে, তাহলে সরণ কতটা ঘটেছে, এই তো স্যার টি, ঠিক আছে। এটা টি সময় না, এটা বেগ, আচ্ছা বাই বেগ ভিউ ধরে নিলাম, কারণ এটা শূন্য মাধ্যমে নয়, অন্য কোনো মাধ্যমে, এটা উত্তর হবে না। তার কারণটা কি বলতো, আমাকে ভি বলে কোনো টার্ম নেই। একটা জিনিস মনে রাখিও, যখনই কোনো কিছু বের করতে বলবে যদি সেখানে না থাকে তুমি সেটাকে অজানাটা লিখতে পারো না, তোমাকে ওর রেসপেক্টে বের করতে হবে। এবার একটা বিষয় বলো, স্যার মিউ সমান সি বাই ভি নয়, হ্যাঁ কি না। তাহলে ভি সমান কী হলো তো সি বাই মিউ, দেখো তাহলে ভি সমান কি সি বাই মিউ, তাহলে কত হয়ে গেল মিউ টি বাই সি, এটা হচ্ছে উত্তর। ভালো কোয়েশ্চেন স্যার, ঠিক আছে।
তোমাকে ভ্যালুও দিতে পারতো, আমি জেনারেল ফর্ম বললাম, তোমাকে ভ্যালু দিতে পারবে, বেদ হচ্ছে এত সেন্টিমিটার বা এত মিলিমিটার, প্রতিসরণ 1 পয়েন্ট কিছু একটা বলে দেবে, তোমাকে আনসার চাইতে পারে, তখন একটা কিছু ভ্যালু বেরোবে। আমি আর করালাম না, আমি জেনারেলটা করালাম। ঠিক আছে, বুঝতে পারলাম। সময় সমান কি স্মরণ বাই বেগ, স্মরণ কত এখানে টি, টি মানে সময় নয় কিন্তু এখানে স্মরণ হয়তো স্যার বেগটা বাই বেগ, আর ভি মানে কি সি বাই মিউ, যেহেতু ভি বলে কোনো কিছু বলেনি, ব্যাস মিউ টি বাই সি। চলো আরেকটা অঙ্ক দেখে নাও। 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমে ন্যূনতম চ্যুতির অবস্থানে, ঠিক আছে, আলোক রশ্মি আপতিত হলো। ঠিক আছে, প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণের মান কত? চলো কি চেয়েছে আগে বুঝো। প্রথম পৃষ্ঠে চ্যুতি কোণের মান মানে R1 চেয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস ছেড়ে এসেছিলাম, যেখানে ন্যূনতম চ্যুতি লিখেছিলাম না, যে প্রিজমের ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে 1 নম্বর দিয়ে লিখেছিলাম স্যার I1 সমান I2 হয়, 2 নম্বর দিয়ে লিখেছিলাম স্যার R1 সমান R2 হয়, এরকম লিখালাম না, ওখানে আর একটা অ্যাড করো। জানি না কত নম্বর লিখেছিলাম, কত পর্যন্ত 4টা মেবি হয়তো, আর একটা অ্যাড করো। সেটা হচ্ছে এ সমান আর একটা সূত্র হয় স্যার R1 প্লাস R2, এটা জেনারেল সূত্র। ঠিক আছে, এটা কি জেনারেল সূত্র, এখানে দুটো জেনারেল সূত্র আছে, ডেল সমান কি I1 প্লাস I2 মাইনাস এ, যেটা তো বলেইছি, এটা জেনারেল সূত্র চ্যুতির। আর একটা জেনারেল সূত্র হচ্ছে এ সমান R1 প্লাস R2। কিন্তু মিনিমামের ক্ষেত্রে কি হবে বলো তো? কিন্তু মিনিমামের ক্ষেত্রে এ সমান কি হয়ে যাবে 2R1, তার কারণটা কি? মিনিমামের ক্ষেত্রে R1 R2 কি সমান হয়? আচ্ছা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যেটা তোমরা অ্যাড করবা সেটা হচ্ছে এ সমান হচ্ছে R1 প্লাস R2। ঠিক আছে, এটা জেনারেল, এটা সাধারণ কেস, গন্ডগোল করবা না, এটা সব জায়গায় সব সময় প্রযোজ্য, সাধারণ কেস। কিন্তু যখন মিনিমাম বলবে, ন্যূনতম চ্যুতি বলবে, ন্যূনতম চ্যুতি, তখন এ সমান কি হয়ে যাবে স্যার 2R1 বা 2R2 যাই বসো, তার কারণটা কি? ন্যূনতম চ্যুতিটা কি ঘটে? R1 সমান R2। তো মনে রাখিও, ঠিক আছে, এই লাইনটা। ঠিক আছে, ওকে। জেনারেল কেস এটা, এটা ওই মিনিমামের ক্ষেত্রে। ওকে, তাহলে স্যার এখান থেকে বলেন কি চেয়েছে? R1 চেয়েছে প্রথম পৃষ্ঠে, তাহলে R1 সমান কি, এক্ষুনি কি জানলাম, এ সমান কি 2R1, হ্যাঁ কি না? তাহলে R1 সমান কি হবে, A/2। স্যার এ সমান 2R1 কেন লিখতে পারলাম? কারণ বলেই দিয়েছে ন্যূনতম চ্যুতি, এ মানে কত 60 ডিগ্রি, মানে 60/2 মানে কত 30 ডিগ্রি, ব্যাস আনসার হয়ে গেল। বুঝতে পারলাম তো? এটা একটা বাকি ছিল, একটু করিয়ে দিলাম। তাহলে পুরো বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, এটা জেনারেল কেস, বারবার রিপিট করছি, এটা জেনারেল কেস। ওকে, চলো এই অঙ্কটা ট্রাই করো তো। মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে আলোক রশ্মি আই কোণে আপতিত হয়, প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হলে আই ও মিউ এর মধ্যে সম্পর্ক কি? চলো এটা স্যার আমরা প্রুফও করবো, আর একটা শর্ট কোয়েশ্চেন এখান থেকে হয় সেটাও বলে দেবো। চলো পজ করে ট্রাই করতে নিজেরা, কোয়েশ্চেনটা লিখে নিয়ে। ওকে, চলো দেখে নাও। স্যার একটা মাধ্যম আছে, ঠিক আছে, আলোক রশ্মি এলো, ঠিক আছে, প্রতিসৃত হলো। আচ্ছা, এটাকে আই ধরলাম, এটাকে আর, ঠিক আছে, কিছুটা প্রতিফলিত হয়েছে, অবশ্যই প্রতিফলিত হবে সে কিছু পরিমাণ। তো প্রতিফলিত, ভালো করে বোঝার চেষ্টা করি কি বলছে, এই যে স্যার প্রতিফলিত হয়েছে, তো প্রতিফলিত আর প্রতিসৃত, এটা প্রতিসৃত, এটা প্রতিফলিত, এদের মধ্যবর্তী কোণ 90, এটা হচ্ছে স্যার 90, এটা 90, গন্ডগোল করবো না। প্রতিফলিত প্রতিসৃত মধ্যবর্তী কোণ 90, ঠিক আছে। আচ্ছা চলো এবার একটা বিষয় বলো, স্যার আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান হয়? তাহলে এটা আই হলে কি এটা ওয়াই? বুঝতে অসুবিধা? দেখো বুঝতে পারলে কিনা। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, মধ্যবর্তী কোণ প্রতিফলিত আর প্রতিসৃত 90, এটা আই হলে প্রতিফলন কোণ কত? আই। তাহলে আই প্লাস 90 প্লাস আর, এই কোণটা কত ডিগ্রি বলো তো? আগে চিত্রটা এঁকে নিও, আঁকা হয়েছে। চলো দেখো এই কোণটা কত ডিগ্রি, এই টোটাল কোণটা, এটা 180 নয়? তাহলে কি লিখতে পারি, আই প্লাস 90 প্লাস আর সমান কত? 180 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে স্যার আই সমান কি বলতে পারি, বা আর সমান যা লিখবে লিখো, অথবা আর সমান কি বলতে পারি, 90 মাইনাস আই লিখতে পারি না? দেখে না তো, ও পাশে নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, মিউ সমান কি হয়, সাইন আই বাই সাইন আর নয়? সাইন আই বাই কি সাইন আর, এটাই তো স্যার সূত্র মিউয়ের, তাই না? সাইন আই রেখে দিলাম, সাইন আর মানে কি 90 মাইনাস আই, তাই তো স্যার। 90 মাইনাস থিটা কী হয়, কস থিটা, তাহলে সাইন আই বাই কি কস আই, সাইন আই বাই কস আই, তো মিউ সমান কত হয়ে গেল, ট্যান আই। ব্যাস, এটা মনে রাখবেন স্যার, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। চলো এখান থেকে কি শর্ট কোয়েশ্চেন হয় বলে দিচ্ছি, এইটা মুখস্থ রাখবে, একেবারে মুখস্থ রেখে দেবো। মিউ সমান ট্যান আই কখন, যখন প্রতিফলিত প্রতিসৃত 90 হয়। এখান থেকে কীভাবে শর্ট কোয়েশ্চেন আসতে পারে বলেছি, 2 নম্বর থাকলে পুরোটা করবে, আর শর্ট কোয়েশ্চেন আসলে বলে দিচ্ছি কীভাবে। তোমাকে এভাবে বলে দেবে যে কোনো একটি মাধ্যমে 30 ডিগ্রি কোণ আপতিত হয়, প্রতিফলিত প্রতিসৃত রশ্মি কত হলো স্যার, পরস্পর লম্ব হলো, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তাহলে উত্তর কী হবে, ট্যান 30, তাহলে ট্যান 30 যা হয় 1/√3, 60 বললে √3, 45 বলে 1, সে যাই বলো, ঠিক আছে। এইভাবে তো ডিরেক্ট শর্ট কোয়েশ্চেনের জন্য এই ফর্ম মনে রাখবা, আর 2 নম্বর থাকলে স্যার করে দেখাবো। ওকে স্যার, ঠিক আছে। তো
মোটামুটি এই ছিল ঘটনা স্যার, আজকে এই পর্যন্ত রাখছি। আর আবারও সবাইকে এইচএসের জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।